এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো তোমাদের যে সিরিজটা কন্টিনিউ করছি, অর্থাৎ লক্ষ্মীকান্ত সিরিজ, যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করিয়ে দেবো। দেখো, এক্ষেত্রে আমি একটা জিনিস দেখলাম যে বইটাকেও তোমাদেরকে পড়তে হবে। যদি তুমি বইটা না পড়ো তাহলে কিন্তু তুমি কিছুই বুঝতে পারবে না। বই পড়তে গিয়ে না খুব প্রবলেম হয়, বুঝতে পারি না আমরা। তো তাই জন্য একটা নতুন প্রসেসে তোমাদেরকে করানোর চেষ্টা করছি। এটা তোমরা কেমন লাগবে, বা তোমাদের সত্যিকারে বুঝতে পারছো কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা, সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে যে নোটস ফরম্যাট ভালো ছিল না এই বুকস ফরম্যাটটা ভালো ছিল। ঠিক আছে? এটা বেসিক্যালি তোমাদেরকে বইটা পড়তে হেল্প করবে এবং বুঝতে হেল্প করবে। তোমরা চেষ্টা করো ক্লাস দেখার সঙ্গে সঙ্গে বইটাকেও মার্ক করে নিতে, যাতে তোমাদের সুবিধে হয় পরবর্তীকালে গিয়ে বইটাকে দেখতে। ওকে? আর তোমরা যদি এই সাবজেক্ট রিলেটেড কোনো কিছু টেস্ট বা কোনো কিছু দিতে চাও, তাহলে সেক্ষেত্রে জিএস ফোরাম অ্যাপ ডাউনলোড করে নেবে। ওখানে কিন্তু তোমাদের ডেলি বেসিসের টেস্ট হচ্ছে। ঠিক আছে? সেই টেস্টটা কিন্তু তোমরা দিতে পারো, প্রত্যেক দিনই টেস্ট হচ্ছে, কিছু না কিছু টেস্ট পেয়ে যাবে। সো এটার নাম হচ্ছে জিএস ফোরাম। এই অ্যাপটা ডাউনলোড করে নাও। এখানে কিন্তু ফ্রিতে টেস্ট দিতে পারবে, কোনো মক টেস্টের জন্য 1 টাকাও লাগবে না। সব কিছুটা ফ্রিতে কিন্তু টেস্টটা দিতে পারবে। ওকে, চলো শুরু করা যাক। নাও প্রথমে আসি, আজকে যে টপিকটা কমপ্লিট করবো সেটা হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এর আগের দিন কনস্টিটিউশন কীভাবে তৈরি হয়েছে সেটা নিয়ে ডিসকাস করেছি। এই পার্টটাতে আমরা ডিসকাস করব যে কনস্টিটিউশনের মধ্যে কী কী ফিচার্স রয়েছে। দেখো, অরিজিনাল কনস্টিটিউশন আমরা কবে অ্যাডপ্ট করেছি, যেগুলো আমি ইয়েলো মার্ক করে দেবো, সেগুলোকে চেষ্টা করলে তোমরা কিন্তু পারলে কিন্তু নোটস বানিয়ে নিও, অথবা ওই পার্টটাকেও কিন্তু তুমি মার্ক করে নিও বইতে। ঠিক আছে? দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন অরিজিনালি অ্যাডপ্টেড হয়েছে 1949-এ। তো প্রথমবার যখন 1949 সালে অ্যাডপ্ট হয়েছিল, তখন কিন্তু সব আর্টিকেলগুলোকে আমরা নিইনি, কিছু কিছু আর্টিকেলকে নিয়েছিলাম। পরবর্তীকালে আমরা 1950-তে গিয়ে পুরোটাকে কিন্তু অ্যাডপ্ট করেছি, 26শে জানুয়ারি অ্যাডপ্ট করেছি। এর আগের ক্লাসে তোমরা দেখলে বুঝতে পারবে। ওকে, সো প্রথমবার যখন অ্যাডপ্ট করেছিলাম 1949-এ, তখন কিন্তু আমাদের কাছে খুব খুব যে প্রচুর আর্টিকেল ছিল তা নয়, 395টা আর্টিকেল ছিল এবং 22টা টোটাল পার্টস ছিল। ওকে, পরবর্তীকালে কনস্টিটিউশনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চেঞ্জেস নিয়ে আসা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ সাবস্টেন্সিয়াল চেঞ্জেস বিভিন্ন সময় নিয়ে আসা হয়েছে। তার মধ্যে দেখো 7th অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছি, 42, 73rd, 74th, 97th, এই অ্যামেন্ডমেন্ট নিয়েছি। অ্যামেন্ডমেন্ট মানে কি? কনস্টিটিউশনটাকে আমরা চেঞ্জ করার চেষ্টা করেছি। যেরকম 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, এই কনস্টিটিউশনে অনেক কিছুকে কনস্টিটিউশনে চেঞ্জ করে দিয়েছিলাম। তাই জন্য এই কনস্টিটিউশনটাকে আমরা বলি মিনি কনস্টিটিউশন, মানে এই অ্যামেন্ডমেন্টটাকে। ক্লিয়ার? এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কনস্টিটিউশনে অনেকগুলো আর্টিকেলকে চেঞ্জ করা হয়েছে, অনেক কিছু প্রভিশনকে চেঞ্জ করা হয়েছে, তাই জন্য এই অ্যামেন্ডমেন্টটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। ওকে, নাও পরবর্তীকালে এই সময় দেখা গেল যে পার্লামেন্ট বিভিন্ন সময় কনস্টিটিউশনকে চেঞ্জ করছিল। চেঞ্জ করার জন্য পরবর্তীকালে কি হলো, সুপ্রিম কোর্টে কেস হয়ে গেল। কেসটার নাম ছিল কেশবানন্দ ভারতী কেস। এখানে সুপ্রিম কোর্ট বলল যে কনস্টিটিউশনে সব কিছুকে চেঞ্জ করা যাবে, শুধুমাত্র বেসিক স্ট্রাকচার বাদ দিয়ে, যে 368-র মাধ্যমে অ্যামেন্ডমেন্ট করা যায়। তো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সব কিছুকে চেঞ্জ করতে পারবে, কিন্তু বেসিক স্ট্রাকচার যেগুলো রয়েছে, কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার যেগুলো রয়েছে, সেগুলোকে চেঞ্জ করা যাবে না। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে জানলাম যে 1949 সালে অ্যাডপ্ট হলো, তারপরে কনস্টিটিউশনে বিভিন্ন চেঞ্জেস নিয়ে আসা হলো। 7th অ্যামেন্ডমেন্ট, 42 অ্যামেন্ডমেন্ট, 44th অ্যামেন্ডমেন্ট, এরকম প্রচুর অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়েছে। তার মধ্যে 42 অ্যামেন্ডমেন্ট যেটা, সেটা হচ্ছে মিনি কনস্টিটিউশন বলি। কেন না, এই অ্যামেন্ডমেন্টে আমরা অনেক রকম চেঞ্জেস নিয়ে এসেছি। ওকে, আর যখন পার্লামেন্ট বারবার চেঞ্জ করছিল, তখন সুপ্রিম কোর্টে গিয়ে কেশবানন্দ ভারতী কেস হয়। আর যেই কেসে সুপ্রিম কোর্ট বলে যে আর্টিকেল 368-এ পার্লামেন্টের কাছে যে পাওয়ার আছে অ্যামেন্ডমেন্ট করার, সেই অ্যামেন্ডমেন্ট পাওয়ারটা হচ্ছে সব কিছু করতে পারবে, কিন্তু বেসিক স্ট্রাকচারকে করতে পারবে না। হলো? এটুকু জিনিস বুঝতে পারলে? এবার আমরা ফিচার্সে আসি। কনস্টিটিউশনের মধ্যে কী কী ইম্পর্টেন্ট ফিচার্স আছে। দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন, মানে এর আগে যে যত ধরনের কনস্টিটিউশন আছে, ওয়ার্ল্ডের মধ্যে যত কনস্টিটিউশন আছে, তার মধ্যে সব থেকে লংগেস্ট কনস্টিটিউশন কিন্তু এই ইন্ডিয়ান কনস্টিটিউশন। বুঝতে পারলে? আর ইন্ডিয়ান কনস্টিটিউশন অনেকগুলো কান্ট্রি থেকে অ্যাডপ্ট করা হয়েছে। তার মধ্যে দেখো আমেরিকান কনস্টিটিউশন যেটা, সেটা কিন্তু আনরিটেন কনস্টিটিউশন। ওকে, সরি, রিটেন কনস্টিটিউশন। আমেরিকান কনস্টিটিউশন কিন্তু রিটেন কনস্টিটিউশন, দেখতেই পাচ্ছ এখানে রিটেন লেখা রয়েছে। আমেরিকান কনস্টিটিউশন রিটেন কনস্টিটিউশন রয়েছে, কিন্তু ব্রিটিশ কনস্টিটিউশন না, রিটেন কনস্টিটিউশন নয়, এটা কিন্তু আনরিটেন কনস্টিটিউশন। বুঝতে পারলে? ওকে, তো এই ধরনের কনস্টিটিউশন থেকে কিন্তু আমরা সব কিছুকে অ্যাডপ্ট করেছি। তাই জন্য আমাদের কনস্টিটিউশন অনেক বেশি কম্প্রিহেন্সিভ হয়ে গেছে, অনেক বেশি ইলাবোরেট হয়েছে এবং অনেক বেশি ডিটেলড হয়েছে। হলো? অরিজিনালি 1949-এ যখন আমরা কনস্টিটিউশনকে অ্যাডপ্ট করেছিলাম, তখন আমাদের কাছে 395টা আর্টিকেল ছিল, 22টা পার্টস ছিল এবং 8টা শিডিউল ছিল। কিন্তু প্রেজেন্টলি এটা 2016 দেখাচ্ছে, বাট 2021-এও তুমি যদি দেখো, 465-এর জায়গায় এখানে 495 ধরে নাও, মানে 495খানা আর্টিকেল পেয়েছি আমরা। এখনও পর্যন্ত 25টা পার্টস পাওয়া গেছে, 12টা শিডিউল তৈরি হয়েছে।
ঠিক আছে, এগুলো আমরা করেছি। এবার কোন কোন শিডিউল অ্যাড হয়েছে, কোন কোন পার্টসকে বাদ দেওয়া হয়েছে, এখানে তার একটা লিস্ট প্রোভাইড করা আছে, এটা তোমরা দেখে নেবে। ওকে, বাট এটা খুব একটা বেশি যে খুব ইম্পর্টেন্ট কিছু সেরকম নয়। শিডিউল আমরা 4টে অ্যাড করেছি, 9, 10, 11, 12, আর 4টে পার্টস অ্যাড করেছি, 4A, 9A, 9B এবং পার্ট 15A, বাস এটুকু আমরা অ্যাড করেছি পার্টস। ওকে, ক্লিয়ার? বেশ, এরপরে দেখো নেক্সট, আমরা কনস্টিটিউশনকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছি, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে অ্যাডপ্ট করেছি। সব থেকে বেশি যেটা অ্যাডপ্ট করেছি এখানে লেখাই রয়েছে, কনস্টিটিউশন অফ ভেরিয়াস আদার্স কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। আমরা বেশিরভাগ কনস্টিটিউশন কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে অ্যাডপ্ট করেছি, ক্লিয়ার? এবং তাই জন্য কনস্টিটিউশনের স্ট্রাকচারাল পার্ট যদি বলা হয়, দ্য স্ট্রাকচারাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ওকে, আর যদি দেখো এখানে একটা কথা লেখা রয়েছে, দেখো দ্য ফিলোজফিক্যাল পার্ট, মানে স্ট্রাকচারাল পার্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ফিলোজফিক্যাল পার্ট যদি বলা হয় কনস্টিটিউশনে কোনগুলো কোনগুলো, ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, স্টেট পলিসি, এগুলো হচ্ছে আমাদের ফিলোজফিক্যাল পার্ট। ওকে, আর এইগুলো আমরা কোথা থেকে নিয়েছি? এগুলো আমরা নিয়েছি আমেরিকা এবং আইরিশ কনস্টিটিউশন থেকে। হয়ে গেল, বোঝা গেল? আর পলিটিক্যাল পার্ট যেটা কোথা থেকে নিয়েছি, পলিটিক্যাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, এটা আমরা নিয়েছি ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। ক্লিয়ার? এছাড়াও আমরা যদি আমেরিকা আর ব্রিটিশ বাদ দিয়ে বাকি কান্ট্রিগুলোকে দেখি, যেরকম কি কানাডাকে দেখতে পাবো, অস্ট্রেলিয়াকে দেখতে পাবো, জার্মানি, ইউএসএসআর, ফ্রান্স, এইসব কান্ট্রি থেকেও কিন্তু আমরা অনেক কিছু অ্যাডপ্ট করেছি। ওকে, কিন্তু যদি বলা হয় যে কনস্টিটিউশনের সব থেকে বেশি সোর্স কোথা থেকে নিয়ে আসা হয়েছে, সেটা আমরা নিয়েছি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। ওকে, ক্লিয়ার? বেশ, সেকেন্ড যে ফিচার্সটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। এটা কি জিনিস একটু বলে দিই। দেখো, কনস্টিটিউশনে কোনো কিছু যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসতে হয়। অ্যামেন্ডমেন্ট মানে চেঞ্জেস প্রসেস, এটাকে অ্যামেন্ডমেন্ট বলে। নাও এই অ্যামেন্ডমেন্ট প্রসেস রিজিড এবং ফ্লেক্সিবল হয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ রিজিড? রিজিড কনস্টিটিউশন মানেই হচ্ছে, অর্থাৎ এই অ্যামেন্ডমেন্টটা নিয়ে আসতে গেলে একটা স্পেশাল প্রসিডিওরের মাধ্যমে যেতে হয়, ঠিক আছে? তখন তাকে বলি রিজিড কনস্টিটিউশন। ফর এক্সাম্পল, আমেরিকান কনস্টিটিউশন ইজ অলসো আ রিজিড কনস্টিটিউশন। আমরা এই রিজিড কনস্টিটিউশনের কনসেপ্ট আমেরিকান কনস্টিটিউশন থেকে নিয়েছি। আবার ফ্লেক্সিবল কনস্টিটিউশন মানে কি, অর্থাৎ তাতে যদি কোনো চেঞ্জেস নিয়ে আসতে চাই সেরকম কোনো ল বা কোনো স্পেশাল প্রসিডিওরের প্রয়োজন হয় না, অর্ডিনারি লয়ের মাধ্যমে কিন্তু এটা করা যায়। এখানে লেখাই দেখো, এ ফ্লেক্সিবল কনস্টিটিউশন ক্যান বি মেড ইন দ্য সেম ম্যানার অ্যাজ দ্য অর্ডিনারি লস আর মেড। ওকে, এবং এই যে ফ্লেক্সিবল কনস্টিটিউশনের কনসেপ্ট আমরা কোথা থেকে নিয়েছি? ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নিয়েছি। তাহলে রিজিড কনস্টিটিউশনের কনসেপ্ট আমরা কোথা থেকে নিয়েছি? আমেরিকান কনস্টিটিউশন থেকে নিয়েছি। আর ফ্লেক্সিবল কনস্টিটিউশনের কনসেপ্ট আমরা কোথা থেকে নিয়েছি? ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নিয়েছি। হয়ে গেল, বাকি এইগুলো পড়ার কোনো প্রয়োজন নেই, তোমরা যদি চাইলেও পড়তে পারো। এখানে বেসিক্যালি তোমাদের সমস্ত মেজরিটির সম্বন্ধে বলা আছে। মেজরিটি কি জিনিস আমরা পরবর্তীকালে যখন পড়বো তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। বেশ, এরপরে হচ্ছে ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস। এটা কি জিনিস? এটা 4 নম্বর ফিচার্স। দেখো, কনস্টিটিউশনে হচ্ছে ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট দেখতে পাচ্ছ, ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট আমরা দেখতে পাই। আমাদের কনস্টিটিউশন ফেডারেল সিস্টেমকে করে। এখন ফেডারেল মানে কি? দেখো, এখানে বলেছে যে এই যে কনস্টিটিউশনকে আমরা ফেডারেল কনস্টিটিউশন বলি, কিসের জন্য বলি? দেখো, বিকজ অফ দ্যাট এখানে দু ধরনের গভর্নমেন্ট দেখতে পাবে, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট। এখানে রিটিন কনস্টিটিউশনকে দেখতে পাবে। কনস্টিটিউশনকে সুপ্রিমেসি বলা হয়, মানে কনস্টিটিউশনই সব থেকে উপরে, তার নিচে কেউ নেই। কনস্টিটিউশনের কথাই কিন্তু সব কিছু একদম এক্স্যাক্ট কথা, ওই কথা অনুযায়ী কিন্তু কাজ হবে, অর্থাৎ কোর্ট কিন্তু কনস্টিটিউশনকেই ফলো করবে, ঠিক আছে? এখানে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি দেখতে পাবে, কোর্টকে এখানে ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় দেখতে পাবে, এবং বাইক্যামেরাল লেজিসলেচার দেখতে পাবে, অর্থাৎ লোকসভা, রাজ্যসভা, আবার ঠিক একইভাবে স্টেটের ক্ষেত্রে স্টেট লেজিসলেটিভ কাউন্সিল এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এই দুটো জিনিস কিন্তু তোমরা দেখতে পাবে। হয়ে গেল, ওকে? কিন্তু এগুলো হচ্ছে ফেডারেল ফিচার্স হয়ে গেল। এই যতগুলো যা কিছু দেখছো এগুলো সব ফেডারেল ফিচার্স। কিন্তু ফেডারেল ফিচার্স বাদ দিয়েও অনেক নন ফেডারেল ফিচার্স রয়েছে। নন ফেডারেল ফিচার্স কোনগুলো? যেরকম কি স্ট্রং সেন্টার, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট সব থেকে বেশি স্ট্রং পজিশন হোল্ড করবে। একটা মাত্র কনস্টিটিউশন, সিঙ্গেল কনস্টিটিউশন, সিঙ্গেল সিটিজেনশিপ, তাই না? ফ্লেক্সিবিলিটি অফ কনস্টিটিউশন, অর্থাৎ কনস্টিটিউশনের মধ্যে ফ্লেক্সিবিলিটি রয়েছে। যেরকম ফ্লেক্সিবল কনসেপ্টটা কোথা থেকে নিয়েছি? ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নিয়েছি, তো ফ্লেক্সিবিলিটি দেখতে পারো। ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি মানে কি? হাইকোর্ট থাকবে, সুপ্রিম কোর্ট থাকবে, নিচে লোয়ার কোর্ট থাকবে, এরা একে অপরের সঙ্গে কানেক্টেড আছে। অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নর, গভর্নরকে অ্যাপয়েন্ট করা যেতে পারে, এটাও কিন্তু একটা নন ফেডারেল ফিচার্স। হয়ে গেল, তাহলে ফেডারেল ফিচার্স কি জিনিস, নন ফেডারেল ফিচার্স কি জিনিস সেটা বুঝে গেলে। আমাদের কনস্টিটিউশনে যেরকম ফেডারেল ফিচার্স রয়েছে সেরকম নন ফেডারেল ফিচার্সও রয়েছে। কিন্তু এই যে ফেডারেশন ওয়ার্ডটা, এটা কিন্তু কনস্টিটিউশনে কোথাও দেখতে পাবে না।
সো ফেডারেশন হ্যাজ নাও হোয়ার বিন ইউজড ইন কনস্টিটিউশন, কনস্টিটিউশনে ফেডারেশন কথাটা কোথাও লেখা নেই। হয়েছে, বোঝা গেল, বাকি এটা পড়ার দরকার নেই। এরপর দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই যে ফেডারেল কনসেপ্টটা নিয়ে না বিভিন্ন লোক বিভিন্নভাবে ক্রিটিসাইজ করেছে। যেরকম কোয়াসি ফেডারেল কনসেপ্টটা বলেছে ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা কোয়াসি ফেডারেল ইন নেচার, এটা কে বলেছে? কেসি হয়ার। ওকে, বার্গেনিং ফেডারেলিজম কে বলেছে? বার্গেনিং ফেডারেলিজম বলেছে কিন্তু মরিস জোন্স। ওকে, বার্গেনিং ফেডারেলিজম বলেছে। এগুলো কিন্তু কোয়েশ্চেন তোমাদের জিজ্ঞেস করে দেয় যে কেসি হোয়ার কি বলেছে, মরিস জোন্স কি বলেছে, এগুলো জিজ্ঞেস করে। কোঅপারেটিভ ফেডারেলিজমের কনসেপ্ট দিয়েছে কিন্তু কে? গ্রানভিল অস্টিন। আর ফেডারেশন উইথ সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি এটা কে বলেছে? আইভরি জেনিংস। তো ফেডারেল ওয়ার্ডটাকে নিয়ে বিভিন্ন যারা হচ্ছে তোমার পলিটিক্যাল অ্যানালিস্ট বলো বা যারা কনস্টিটিউশনকে অ্যানালাইসিস করেছে তারা কিন্তু বিভিন্নভাবে ক্রিটিসাইজ করেছে। ওকে, নাও সেকেন্ড হচ্ছে পার্লামেন্টারি, 5 নম্বর পয়েন্ট হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। আমাদের কনস্টিটিউশন পার্লামেন্টারি ফর্মকে ফলো করে। এখন তুমি বলবে স্যার পার্লামেন্টারি ফর্ম কি জিনিস? দেখো ওয়েস্ট মিনিস্টার মডেল বলে একটা মডেল আছে। এই ওয়েস্ট মিনিস্টার মডেল কি জিনিস? জার্মানির যে মডেল সেটাকে ওয়েস্ট মিনিস্টার মডেল বলা হয়। ক্লিয়ার? জার্মানির যে মডেল সেটাকে আমরা ওয়েস্ট মিনিস্টার মডেল বলি। না ওয়েস্ট মিনিস্টার মডেলে একটা জিনিস রয়েছে যে আমরা পার্লামেন্টারি গভর্নমেন্টকে ফলো করি, পার্লামেন্টারি সিস্টেমকে ফলো করি। দেখতেই পাচ্ছ পার্লামেন্টারি সিস্টেম। না পার্লামেন্টারি সিস্টেম বলতে কি বোঝায়? দেখো এই কনসেপ্টটা পার্লামেন্টারি সিস্টেম কনসেপ্টটা আমরা ওয়েস্ট মিনিস্টার মডেলকে থেকে নিয়েছি। এখন এই পার্লামেন্টারি সিস্টেম বলতে কি বোঝায়? অনেকগুলো যে সিস্টেম আছে। 1 নম্বর কি? নমিনাল এবং রিয়েল এক্সিকিউটিভ থাকবে, অর্থাৎ প্রেসিডেন্টও থাকবে, প্রাইম মিনিস্টারও থাকবে, নমিনাল এক্সিকিউটিভ, রিয়েল এক্সিকিউটিভ। মেজরিটি পার্টি রুল করবে। মেজরিটি পার্টি রুল করবে মানে কি? অর্থাৎ যে ইলেক্টেড হয়ে সব থেকে বেশি ভোটে জিতে আসবে সেই হচ্ছে প্রাইম মিনিস্টার হবে। ঠিক আছে, এটা বুঝতে পারলে? এগুলো হচ্ছে পার্লামেন্টারি গভর্নমেন্টের হচ্ছে তোমার বলতে পারো হচ্ছে রুলস, মানে হতেই হবে। যদি এগুলো থাকে তখনই আমরা গভর্নমেন্টকে পার্লামেন্টারি গভর্নমেন্ট বলি। কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ দ্য এক্সিকিউটিভ টু দ্য লেজিসলেচার, অর্থাৎ এক্সিকিউটিভ এবং লেজিসলেটরের মধ্যে কালেকটিভ রেসপন্সিবিলিটি মেনটেন থাকবে। অর্থাৎ তার মানে কি? প্রাইম মিনিস্টারের সঙ্গে কাউন্সিল অফ মিনিস্টারের একটা দেখবে বোঝাপড়া হয়ে থাকে, প্রেসিডেন্টের সঙ্গে প্রাইম মিনিস্টারের একটা কিন্তু কন্টিনিউয়াস কিন্তু কোঅপারেশন চলতে থাকে, তাই না? এগুলোকে কালেকটিভ রেসপন্সিবিলিটি বলে। মেম্বারশিপ অফ দ্য মিনিস্টার ইন দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা লেজিসলেচার, যে কোনো মিনিস্টার হতে গেলে তাকে লেজিসলেচারের মেম্বারশিপ পেতে হবে। আর যে হচ্ছে লোকসভার সব থেকে বেশি ভোটে জিতে আসবে বা ভোটে জিতে আসবে ভুল কথা, লোকসভার যে হেড হবে তাকে আমরা বলি লিডার অফ দ্য প্রাইম মিনিস্টার। ঠিক আছে, লিডারশিপ, অর্থাৎ লোকসভার ক্ষেত্রে লিডার কে হবে? প্রাইম মিনিস্টার হয়ে যাবে। ফের সেরকমই স্টেটের ক্ষেত্রে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা থাকে তার লিডার কে হয়ে যাবে? তার লিডার হয়ে যাবে চিফ মিনিস্টার। বোঝা গেল? এবং এটাও বলে দিল যে 5 বছর অন্তর অন্তর লোকসভা হচ্ছে 5 বছর অন্তর অন্তর লোকসভা হচ্ছে ডিসলিউশন হবে। রাজ্যসভা কখনো ডিজলভ হয় না, কিন্তু লোকসভা 5 বছর অন্তর অন্তর ডিজলভ হবে। যদি আমরা এই পয়েন্টগুলোকে খুঁজে পাই, এখানে বলা আছে যদি আমরা এই পয়েন্টগুলোকে খুঁজে পাই তবেই আমরা বলবো এটা হচ্ছে পার্লামেন্টারি গভর্নমেন্ট। কি বলবো? এটাকে বলবো পার্লামেন্টারি গভর্নমেন্ট। কি কি পেলাম আমরা? রিয়েল এক্সিকিউটিভ এবং নমিনাল এক্সিকিউটিভ হতে হবে, অর্থাৎ প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার থাকতে হবে, মেজরিটি পার্টি রুল থাকতে হবে, ওকে, অ্যান্ড কালেকটিভ রেসপন্সিবিলিটি থাকতে হবে, প্রাইম মিনিস্টারকে থাকতে হবে, চিফ মিনিস্টারকে থাকতে হবে, এবং লোয়ার হাউস ডিজলভ হতে হবে। এবার তুমি দেখো আমেরিকার ক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটা নেই। আমেরিকাতে শুধু প্রেসিডেন্ট আছে, প্রাইম মিনিস্টার নেই। তো আমেরিকাতে আমরা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টকে দেখতে পাই, কিন্তু আমাদের কান্ট্রিতে আমরা পার্লামেন্টারিয়াল গভর্নমেন্টকে দেখতে পাই। এবার বুঝতে পেরেছো? ক্লিয়ার? বেশ, নেক্সট কনসেপ্টটা দেখো। 6 নম্বরে আছে জুডিশিয়ারি। এখানে বলেছে জুডিশিয়ারি হচ্ছে এই কনসেপ্টটা আমরা কোথা থেকে নিয়েছি? ইউএস থেকে নিয়েছি। দেখো পড়তে হলে অনেক কিছু আছে, এগুলো পড়ে কিছু লাভ নেই। বেসিক্যালি একটা কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি। দেখো আমাদের যে আমেরিকান সুপ্রিম কোর্ট আছে না, সেই সুপ্রিম কোর্ট থেকে আমরা বেসিক্যালি জুডিশিয়ারি কনসেপ্টটাকে নিয়েছি। যে জুডিশিয়াল হচ্ছে সুপ্রিমেসি, মানে এভরিথিং যা কিছু প্রবলেম হবে আমরা চলে যাই কোথায়? প্রথমে লোয়ার কোর্টে গিয়ে অ্যাপ্লাই করি, লোয়ার কোর্ট হাইকোর্টে পাঠিয়ে দেয়, হাইকোর্টে গিয়ে অ্যাপ্লাই করি, হাইকোর্ট সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেয়, এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকেই আমরা সুপ্রিমেসি হিসেবে ধরি, মানে ওটা লাস্ট জাজমেন্ট থাকে, এর উপরে গিয়ে কেউ কথা বলতে পারে না। তো জুডিশিয়াল যে সুপ্রিমেসি এই কনসেপ্টটা কোথা থেকে নিয়েছি? আমরা আমেরিকান কনস্টিটিউশন থেকে নিয়েছি। হলো? বোঝা গেল? বাকি এগুলো দেখার দরকার নেই। এরপর দেখো 7 নম্বর পয়েন্ট, ইন্টিগ্রেটেড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি হতে হবে। আমাদের কনস্টিটিউশনে আমরা ইন্টিগ্রেটেড এবং ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারিকে ফলো করি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি? দেখো প্রথমে হয় লোয়ার কোর্ট, তাই তো, তারপরে হয় হাইকোর্ট, তারপরে হয় সুপ্রিম কোর্ট, এইভাবে কন্টিনিউয়াস চলতে থাকে। দেখো একজন আরেকজনের সঙ্গে কানেক্টেড রয়েছে, অর্থাৎ লোয়ার কোর্টে কোনো কেস ফাইল করলে সেটা হলো না হাইকোর্টে গেলে,
হাইকোর্টে কোনো কেস ফাইল করলে সেটা পছন্দ হলো না, সুপ্রিম কোর্টে গেলে, তো অর্থাৎ একে অপরের সঙ্গে কানেক্টেড আছে, তাই তো? তো এইটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট এবং ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। ইন্ডিপেন্ডেন্ট কেন না, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট এদেরকে কেউ কখনো ইনফ্লুয়েন্স করতে পারে না, এদের জাজমেন্টকে কেউ কখনো ইনফ্লুয়েন্স করতে পারে না, অর্থাৎ জাজ নিজে থেকে যা ডিসিশন দেয় সেই ডিসিশনটাই কিন্তু সর্বোপরি তার কিন্তু কনস্টিটিউশন ভিত্তিক থাকে, অর্থাৎ উইটনেসের মাধ্যমে সে প্রপার অ্যানালাইজ করে জাজমেন্ট একটা প্রোভাইড করে এবং তার জাজমেন্টটাকেই ফাইনাল এবং ফুল অ্যান্ড ফাইনাল হিসেবে ধরে নেওয়া হয়। তাই জন্য আমরা ইন্টিগ্রেটেড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারিকে দেখতে পাই। ওকে, ক্লিয়ার হচ্ছে? বেশ। 8 নম্বর দেখো, এইখানে একটা বলা আছে যে কোনো একটা কান্ট্রির ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি আছে বুঝবো কি করে। দেখো, প্রথম কথা, জাজের যে টেনিয়ার মানে জাজ কত বছর পর্যন্ত চাকরি করতে পারবে বা কাজ করতে পারবে সেটা কিন্তু ফিক্সড রাখা হয়, সেটাতে চেঞ্জেস নিয়ে আসা যায় না। ওকে, প্লাস সুপ্রিম কোর্টে যা কিছু খরচা হবে সেগুলো সবই কিন্তু একটা ফান্ড থেকে যায়। কোন ফান্ড? কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, এই ফান্ড থেকে কিন্তু যায়। ওকে, অ্যান্ড অলসো এখানে হচ্ছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ আর জুডিশিয়ারির মধ্যে একটা সেপারেশন থাকে, অর্থাৎ জুডিশিয়ারি আর এক্সিকিউটিভ দুটো আলাদা আলাদা বডি হিসেবে কাজ করে। কখনো এক্সিকিউটিভ জুডিশিয়ারিকে কখনো চাপ দিতে পারে না, আবার জুডিশিয়ারি কখনো এক্সিকিউটিভের ওপরে চাপ দিতে পারে না। এবার বুঝতে পেরেছো? তাই জন্য আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি সিস্টেম। হলো। 8 নম্বর পয়েন্ট হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। আমাদের কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটস বলা আছে। পার্ট 3 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন টোটাল 6টা ফান্ডামেন্টাল রাইটসের কথা বলে, আমাদের মৌলিক অধিকারের কথা বলে। কটা? 6টা ফান্ডামেন্টাল রাইটস। যেরকম আমরা রাইট টু ইকুয়ালিটি দেখতে পাই 14 থেকে 18, রাইট টু ফ্রিডম দেখতে পাই 19 থেকে 22, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন দেখতে পাই 23 টু 24, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান 25 থেকে 28, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস 29 থেকে 30, অ্যান্ড রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। দেখো, প্রথম যে এ পয়েন্টটাতে যেটা দেখতে পাচ্ছ, রাইট টু ইকুয়ালিটি, সমতার অধিকার, অর্থাৎ সবাই সমান, আমি তুমি সবাই সমান। তো এটা হচ্ছে 14 থেকে 18 নম্বর আর্টিকেলে লেখা রয়েছে। রাইট টু ফ্রিডম, স্বাধীনতা, আমি ঘুরতে যাব কোথায়, কার সঙ্গে কথা বলবো, কার সঙ্গে বেড়াতে যাব, এইগুলো সমস্ত কিছু আমার অধিকার, আমার স্বাধীনতা রয়েছে। এটা 19 থেকে 22-এর মধ্যে দেখতে পাও। রাইট এগেন এক্সপ্লয়টেশন, এই যে হচ্ছে কোনো চাইল্ড লেবার বা কাউকে তুমি ধরে নিয়ে চলে যাচ্ছ বা তার উপর টর্চার করছো, ডোমেস্টিক ভায়োলেন্স, এই যে সমস্ত জিনিস এক্সপ্লয়েট করছো, তো এটা হচ্ছে 23 টু 24-এর মধ্যে রয়েছে। ফ্রিডম অফ রিলিজিয়ান, আমার ধর্মের অধিকার আমার নিজে থাকা উচিত, আমি কোথায় ধর্মীয় প্রতিষ্ঠানে থাকবো, কোথায় তৈরি করব, কোন অনুষ্ঠানে যাব, এগুলো সব কিছু আমার অধিকার, 25 থেকে 28। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস মানে কি? রাইট টু এডুকেশন যেরকম রয়েছে সেরকম তোমরা দেখতে পাবে। ধরো এডুকেশনের উপরে কালচারাল একটা প্রভাব থাকে, অর্থাৎ কোন অনুষ্ঠান আমি অ্যাটেন্ড করব, আমি কোন ধর্মের প্রতিষ্ঠানের সঙ্গে কানেক্টেড থাকবো, এই জিনিসগুলো কালচারের মধ্যে আসে। তো এখানে 29 থেকে 30-র মধ্যে এটা দেখতে পাবে। অ্যান্ড অলসো কনস্টিটিউশনাল রেমেডিস হচ্ছে এটা সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়, অর্থাৎ এই যে অধিকারগুলো তোমাকে প্রোভাইড করা আছে, এই অধিকারগুলোর মধ্যে কোনো কিছুতে যদি প্রবলেম হয় তুমি ডিরেক্টলি সুপ্রিম কোর্টে যেতে পারো। তাই সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার তোমাকে প্রোভাইড করে এই আর্টিকেল 32-র মধ্যে, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, এর মধ্যে কিন্তু তোমাকে সেই অধিকারটা প্রোভাইড করা থাকে। ওকে, এবার দেখো, এইটুকু জিনিস বুঝতে পারলে। এখানে কি বলা আছে? ফান্ডামেন্টাল রাইটস আর নট অ্যাবসলিউট অ্যান্ড সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন। এবার বুঝে নাও এই জিনিসটা, যে ধরো তোমাকে রাইটস প্রোভাইড করা হলো, যে তোমার অধিকার আছে, স্বাধীনতা আছে, যে আমি যাকে খুশি তা বলতে পারবো, কিন্তু এই অধিকারে কিন্তু অ্যাবসলিউট নয় মানে তোমার অধিকার আছে বলে তুমি যা কিছু তাই বলবে, এটা কিন্তু হতে পারে না। এর ওপরে একটা প্রপার রেস্ট্রিকশন কিন্তু চাইলে পার্লামেন্ট লাগাতে পারে। যেরকম কি, ধরো তুমি কাউকে কোনো কিছু করলে, তো সেটা হতেও পারে, পার্লামেন্ট রুলস বানিয়ে রেখেছে ডিফামেশন অ্যাক্ট, তোমরা জানো। তো তুমি কাউকে কিছু বললে, সেটা যদি তার অপমানিত বোধ করে বা ইনসাল্ট ফিল করে, তাহলে সে চাইলে তোমার এগেনস্টে ডিফামেশন অ্যাক্টের থ্রুতে চার্জ ফাইল করতে পারে, কেস করতে পারে তোমার এগেনস্টে। তাহলে বুঝতে পেরেছো? তো এগুলো কিন্তু অ্যাবসলিউট নয়, এগুলো কিন্তু সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন, অর্থাৎ রেস্ট্রিকশন লাগানো যেতে পারে। ওকে, ক্লিয়ার? আবার এটা বলা আছে, দে আর নট স্যাক্রোস্যান্ট অ্যান্ড ক্যান বি রিপিলড বাই পার্লামেন্ট, লেখাই রয়েছে না? পার্লামেন্টের মাধ্যমে পার্লামেন্ট চাইলে এগুলোকে রিপিলও করতে পারে। কোনো ফান্ডামেন্টাল রাইটসে যদি কোনো কিছু প্রবলেম থাকে, পার্লামেন্ট চাইলে সেইটাকে রিপিল করতে পারে, অথবা চেঞ্জ করতে পারে, অথবা তার প্রভিশনকে কিছু রিপ্লেসমেন্ট নিয়ে আসতে পারে। বোঝা গেল? মাথায় ঢুকেছে? তো এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের কনসেপ্ট গেল। ঠিক 9 নম্বর ফিচার্স হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। পার্ট 4-এ এই কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির কথা বলা আছে। এখন তুমি বলবে, স্যার ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কী জিনিস? দেখো, আমাদের কান্ট্রি কিভাবে রান করবে, কোন কোন স্কিমগুলো নিয়ে আসার দরকার আছে,
আমাদের কান্ট্রি ওয়েলফেয়ার স্টেট কিভাবে হবে, এই পুরো জিনিসটা লেখা রয়েছে কিন্তু এই ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে। তাই জন্য এটাকে আমরা নোভেল ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলি, অর্থাৎ কনস্টিটিউশনের নোভেল ফিচার্স বলি। ওকে, ক্লিয়ার? আর দেখো এইখানে একটা কেস হয়েছিল, যদিও এই কেসটা খুব এখন ইম্পর্টেন্ট নয়, তাও কেসটা জাস্ট পয়েন্ট আউট করে রাখো, পরে যখন এমার্জেন্সি পড়বে তখন তোমরা বুঝে যাবে, এখন আমি এটাকে করছি না। এরপরে দেখো ফান্ডামেন্টাল ডিউটি। ফান্ডামেন্টাল ডিউটি এখানে বলেছে অরিজিনাল কনস্টিটিউশনে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি ছিল না, ঠিক আছে? ইন দ্য অরিজিনাল কনস্টিটিউশন ডিড নট প্রোভাইড দ্য ফান্ডামেন্টাল ডিউটি অফ দ্য সিটিজেন, বাট পরবর্তীকালে 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এসেছিলাম 1976-এ। সেখানে আমরা শরণ সিং কমিটি বলে একটা কমিটি তৈরি করেছিলাম। সেই কমিটি একটা রেকমেন্ডেশন দেয় এবং সেই রেকমেন্ডেশন অনুযায়ী আমরা ফান্ডামেন্টাল ডিউটিকে আমাদের কনস্টিটিউশনে ইনক্লুড করি, ঠিক আছে? এবং পরবর্তীকালে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এসে আমরা ওই ফান্ডামেন্টাল ডিউটিতেও চেঞ্জেস নিয়ে আসি। কি করি, 2002-এর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসি এবং সেখানে একটা এক্সট্রা ফান্ডামেন্টাল ডিউটিকে অ্যাড করি, যেটা তোমরা জানো 6 থেকে 14 বছরের শিশুকে ওখানে এডুকেশনে বেনিফিট প্রোভাইড করা, তাই না? এই যে পুরো জিনিসটা, এটা আমরা ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে দেখতে পাই। ওকে, ক্লিয়ার? এটাও কিন্তু একটা ফিচার্স হয়ে গেল। ওকে, নেক্সট, সেকুলার স্টেটের কনসেপ্ট। সেকুলার স্টেট অর্থাৎ আমাদের কান্ট্রি সমস্ত ধর্মের সমন্বয়ে তৈরি, অর্থাৎ কোনো ধর্মকে ডিসক্রিমিনেট করা হয় না। এই কনসেপ্টটাও কিন্তু আমাদের কনস্টিটিউশনে একটা কিন্তু ফিচার্স বলতে পারো। তো দ্য টার্ম সেকুলার ওয়াজ অ্যাডেড প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। দেখো, প্রথম যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন কিন্তু এই সেকুলার কথাটা ছিল না, আমরা হিন্দুকে বেশি প্রায়োরিটি দিয়েছি। কিন্তু পরবর্তীকালে বুঝলাম যে মুসলিম প্রায়োরিটিটাও খুব ইম্পর্টেন্ট, হিন্দু মুসলিম একসঙ্গে থাকাটা খুব দরকার, বা বিভিন্ন সেকশন অফ সোসাইটিকে একসঙ্গে নিয়ে এসে আমরা সুস্থভাবে থাকাটা দরকার রয়েছে। তো তাই জন্য আমরা কি করলাম, 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রুতে 1976-এর এই অ্যাক্টের থ্রুতে আমরা কি করলাম, চেঞ্জেস নিয়ে এলাম এবং সেকুলার কথাটাকে অ্যাড করলাম ইন্ডিয়ান কনস্টিটিউশনে। তাই জন্য আমরা দেখলাম যে আমাদের কান্ট্রি হচ্ছে সেকুলার কনসেপ্টকে ফলো করে। বাকি যে পয়েন্টগুলো, এগুলো এই মুহূর্তে জানার প্রয়োজন নেই, ফান্ডামেন্টাল রাইটস যখন পড়বে এমনিই বুঝে যাবে। শুধু এইটুকু জেনে রাখো, আর্টিকেল 14-এ সেকুলার কনসেপ্টের কথা বলা আছে, আর্টিকেল 15-এ সেকুলার কনসেপ্টের কথা বলা আছে, আর্টিকেল 16-এ সেকুলার কনসেপ্টের কথা বলা আছে, 25, 26, 27, 28, এই কয়েকটা 29 এবং 30, এই কয়েকটা জায়গাতে সেকুলার কনসেপ্টটা আমরা দেখতে পাই। হলো, বেশ। এবার আমরা এগোই, নেক্সট 12, ফিচার্স নাম্বার 12। এখানে বলেছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। কি জিনিস এটা? ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বলতে বোঝায় যে তুমি ভোট দেওয়ার অধিকার তোমার থাকবে কিনা। দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশনে প্রথমে না ভোট দেওয়ার অধিকারের বিষয়ে কোনো কিছু রুলস ছিল না, ঠিক আছে? বুঝতে পেরেছো? ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বলে এটাকে, যে লোকসভা এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তুমি ভোট দিতে পারবে কিনা ইলেকশনের সময়। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনে এরকম কিছু ছিল না। পরবর্তীকালে আমরা 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এসেছিলাম 1988-এ, এবং সেখানে আমরা কি করলাম, যে 21 বছর আগে যেটা ভোটের এজ ছিল সেটাকে কমিয়ে 18 বছর করলাম। মানে আগে ভোট দিতে গেলে তোমার 21 বছর লাগতো, এখন সেটাকে কমিয়ে আমরা 18 বছর করলাম। কোন অ্যামেন্ডমেন্টের থ্রুতে? 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988, সরি, এই অ্যাক্টের থ্রুতে আমরা এটাকে করলাম। 1989 সালে এটাকে চালু করেছিলাম, 88-তে অ্যাক্ট ছিল, 89-তে চালু হয়েছিল। তো 21 বছর থেকে 18 বছর বয়স, পরবর্তীকালে আমরা 18 বছর বয়স হলেই দেখতে পাই যে ভোট দেওয়ার অধিকার কিন্তু তোমার থাকে। বাকি এগুলো তোমার পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই। এরপরে দেখো, নেক্সট ফিচার হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। আমাদের কনস্টিটিউশন সিঙ্গেল সিটিজেনশিপকে ফলো করে। এখন তুমি বলবে স্যার সিঙ্গেল সিটিজেনশিপ কী জিনিস? দেখো, আমাদের কান্ট্রিতে যে কোনো স্টেটে তুমি যাও তোমাকে ভারতীয় হিসেবে লোকে চিনবে, কিন্তু ইউএস কি হয় না, ইউনাইটেড স্টেটস বলা হয়। অনেকগুলো স্টেটস এক জায়গাতে এসে ইউএসএ তৈরি করে, ঠিক আছে? এবার তুমি ইউএসএর ক্ষেত্রে তুমি যে স্টেটে যাবে সেই স্টেটের কিন্তু আলাদা তোমার সিটিজেনশিপ থাকবে। যেরকম ধরো সামথিং, আমি যদি ইন্ডিয়ার ক্ষেত্রে, যদি ইন্ডিয়াতে যদি ডাবল সিটিজেনশিপ থাকতো তাহলে কেমন হতো? মানে ইন্ডিয়ার তুমি ঝাড়খণ্ডের একটা সিটিজেনশিপ থাকবে, আবার ইন্ডিয়ার হোল নিজস্ব একটা সিটিজেনশিপ রয়েছে। অর্থাৎ ইন্ডিয়াতে তুমি বসবাস করছো তার জন্য একটা কার্ড থাকবে তোমার কাছে, আবার তুমি যে ঝাড়খণ্ডে বসবাস করছো তার জন্য একটা আলাদা করে কার্ড থাকবে, সিটিজেনশিপ কার্ড থাকবে। তো এটাকে আমরা ডাবল সিটিজেনশিপ বলি। কিন্তু আমাদের ক্ষেত্রে এরকম হয় না, আমাদের ক্ষেত্রে হোল আমরা আধার কার্ড ইউজ করি। আধার কার্ড তুমি ঝাড়খণ্ডে তৈরি করছো, উড়িষ্যাতে তৈরি করছো, বেঙ্গলে তৈরি করছো, আসামে তৈরি করছো, যেখানেই করছো না কেন, এটা তোমার কাছে কিন্তু একটা সিটিজেনশিপের প্রুফ। বা ভোটার আইডি কার্ডের ক্ষেত্রেও তাই, এটা তোমার সিটিজেনশিপের প্রুফ। তো এতে কোনো চেঞ্জেস দেখতে পাবে না, সবার কিন্তু সেম থাকে। বুঝতে পেরেছো? তো ইন্ডিয়াতে আমরা কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ ফলো করি, আর যদি যদি দেখো ইউএস কিন্তু ডাবল সিটিজেনশিপ ফলো করে, ঠিক আছে? ওকে, বোঝা গেল? বেশ। ইন্ডিপেন্ডেন্ট বডিজ, আমাদের কান্ট্রিতে অনেক ইন্ডিপেন্ডেন্ট বডিজ রয়েছে,
এটাও কনস্টিটিউশনের একটা ফিচার্স। ইলেকশন কমিশনকে দেখতে পাই, কন্ট্রোলার অডিটর জেনারেলকে দেখতে পাই, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে দেখতে পাই, স্টেট পাবলিক সার্ভিস কমিশনকে দেখতে পাই। এগুলো একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, অর্থাৎ এগুলোকে কেউ কন্ট্রোল করে না, এগুলো কিন্তু অটোনোমাস, মানে অর্থাৎ নিজেরা নিজেদের মতো করে কাজ করে। তো এই যে ইন্ডিপেন্ডেন্ট বডি ফাংশনটা দেওয়া হয়েছে সেটা কিন্তু কনস্টিটিউশনে প্রোভাইড করা আছে। হলো বেশ। এরপর দেখো এমার্জেন্সি প্রভিশন। যদি কখনো প্রবলেম হয়, কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় যে কান্ট্রিতে এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে কনস্টিটিউশনে একটা ফিচার্স আছে এমার্জেন্সি প্রভিশন লাগু করা যেতে পারে। কোন কোন এমার্জেন্সি? ন্যাশনাল এমার্জেন্সি লাগু করা যেতে পারে, স্টেট ইমার্জেন্সি লাগু করা যেতে পারে, অ্যান্ড ফিনান্সিয়াল ইমার্জেন্সি লাগু করা যেতে পারে। কোন কোন আর্টিকেলে এগুলো রয়েছে? ন্যাশনাল ইমার্জেন্সি আর্টিকেল 352 দেখতে পাই, স্টেট ইমার্জেন্সি আর্টিকেল 365 দেখতে পাই, অ্যান্ড ফিনান্সিয়াল ইমার্জেন্সি আর্টিকেল 360 দেখতে পাই। ঠিক আছে? এবং জেনে রাখো যে এমার্জেন্সির সময় সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কমপ্লিট পাওয়ার চলে আসে স্টেট গভর্নমেন্টকে কন্ট্রোল করার জন্য। সো টোটাল কন্ট্রোল যদি স্টেট গভর্নমেন্টে দেখো সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চলে আসে। তো এটাও একটা ফিচার্স হয়ে গেল, খুব ভালো। বেশ, লাস্ট ফিচার সেটা হচ্ছে 3 টায়ার গভর্নমেন্ট স্ট্রাকচার আমরা ফলো করি। এখন তুমি বলবে স্যার 3 টায়ার স্ট্রাকচার কি জিনিস? দেখো আমরা কি দেখতে পাই? পঞ্চায়েত দেখতে পাই, স্টেট দেখতে পাই, দেন সেন্টার দেখতে পাই। তাহলে 3টে স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, পঞ্চায়েত, স্টেট এবং সেন্টার। তো এইটা হচ্ছে ফার্স্ট স্ট্রাকচার, এটা সেকেন্ড স্ট্রাকচার, এটা থার্ড স্ট্রাকচার। তো 3টে টায়ার আমরা দেখতে পাই। ওকে, অরিজিনালি তুমি যদি দেখো কনস্টিটিউশন আমাদের ফেডারেল স্ট্রাকচারকে ফলো করেছে, শুধু স্টেট আর সেন্টার ছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে আমাদের লোকাল গভর্নমেন্টের প্রয়োজন আছে, অর্থাৎ লোকাল বডির প্রয়োজন আছে। তো তাই জন্য আমরা অ্যামেন্ডমেন্ট নিয়ে এলাম, 73rd এবং 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এলাম, এবং এখানে আমরা 3 নম্বর টায়ারটাকে অ্যাড করলাম, থার্ড টায়ারটাকে অ্যাড করলাম, যেটাকে আমরা বলি লোকাল। এই থার্ড টায়ার অ্যাড করার জন্য এটাকে আমরা লোকাল গভর্নমেন্ট বলি। বোঝা গেল? 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রুতে, এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রুতে আমরা পঞ্চায়েত সিস্টেমকে অ্যাড করেছিলাম। ঠিক আছে? যেটা পার্ট 9-এ তোমরা দেখতে পাও, আর এবং শিডিউল 11-এ দেখতে পাও। আর 74th মাধ্যমে দেখো রুরাল সেক্টরে পঞ্চায়েত থাকে, আরবান সেক্টরে কি মিউনিসিপ্যালিটি থাকে। তো 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের থ্রুতে আমরা পার্ট 9A কে অ্যাড করলাম, যেটা শিডিউল 12কে দেখতে পাও, যেটা বেসিক্যালি মিউনিসিপ্যালিটির কথা বলে। বুঝে গেল? তো আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এই 16টা টায়ার ছিল, এই 16টা তোমার ফিচার্স ছিল। তো এখানে তোমরা বাকি এখানে আর্টিকেলগুলো দেখতে পাবে, কোন কোন আর্টিকেলগুলো রয়েছে, কোথায় কোথায় কোন কোন আর্টিকেল রয়েছে। বাট আমার মনে হয় তুমি যদি এতটুকু পর্যন্ত ভালোভাবে পড়ে নাও, আর দরকার পড়বে না। সো কেমন লাগলো মাস্ট কমেন্ট করে জানাবে। বইটাও পড়তে সুবিধা হবে, যেগুলো যেগুলো কেটে দিয়েছে ওগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তাই তো কমেন্ট করে জানাবে যে এই প্রসেসটা ভালো হয়েছে কিনা। আর যদি কোনো কোয়ারি থাকে কমেন্টে জানাতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ।